মেয়েটার উপর হামলা হয়েছে আয়েশা, হামলা। আমি একাই এতগুলো লোকের সামনে দাঁড়িয়েছিলাম। শোনো, আমি কিন্তু সিরিয়াস। এটা আসলে খুব বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে। মেয়েটাকে বাসায় নিয়ে যাওয়ার মানে কি? ভুল বুঝছো, তুমি ভুল বুঝছো। আরে যে এই কথা শুনবে ভাববে মেয়েটাকে নিয়ে আমি বেড়ে গেছি। আচ্ছা এক মিনিট আমার কথা শোনো প্লিজ। 1 মিনিটের জন্য কি শুনতে পারো না? ওকে ওর বাসায় রেখে আসা রিস্কি ছিল। আমার বাসায় সে জাস্ট আশ্রয় নিয়েছে, নিজের বাসায় যেতে পারেনি। আমি কি করব? কে আক্রমণ করেছিল? আক্রমণকারীরা। দেখো মোস্তফা, আশা দেখো, তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে, তুমি ঠিকই করেছো, তোমার ঈর্ষা হওয়ার রাইট আছে। আমি হলে সবকিছু জ্বালিয়ে দিতাম, কিন্তু আসলে একটা ছোট, খুবই ক্ষুদ্র, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ব্যাস এটুকুই। বিশ্বাস না হলে তুমি ফেরিয়াকে জিজ্ঞেস করো। আমি জানতাম না তুমি এত জলদি জেল থেকে ছাড়া পাবে। আমিও জানতাম না। তোমাকে হারানোর পর আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে ভেবেছিলাম ফিরবে না। অপেক্ষা করেছি, তোমার বের হওয়ার অপেক্ষা। এরপর আশা ছেড়ে দিলাম। এরপর কি করলে? একজনকে দেখা মাত্র বিয়ে করে ফেললে। তুমিই তো বলেছিলে যাও বিয়ে করো, সুখে থাকো তুমি। খুব কষ্ট হচ্ছে আমার। আই এম সরি। কষ্ট পেও না এলিফ, আমাদের শেষটা শুরু থেকেই পরিষ্কার ছিল। এখন আমি যা বলবো তুমি তাই করবে। আমার আর অস্তিত্ব নেই। এখান থেকে বের হয়ে নতুন জীবন শুরু করবে, নতুন কাউকে খুঁজে নেবে, বিয়ে করবে, সন্তানের মা হবে। অন্য কোনো উপায় খুঁজে পাইনি আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য, নতুন করে শুরু করার জন্য। যদিও আমি জানতাম এটা বোকামি। তুমি এখানে কেন এসেছো? জানি না, বাহারি সাহেব, আসলে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি ওই লোকটাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমার বাড়িতে বন্দুক নিয়ে হামলাকারীকে ক্ষমা করে দিয়েছি। এটা আমি কারো জন্য করব না। এটা আমার জন্য করেছেন। করুণা জিনিসটা আমার জীবনের একটা বিরল অনুভূতি। আমার তা মনে হয় না। আপনি আসলে আপনার ভেতরের করুণা অনুভূতি বাইরে প্রকাশের ক্ষেত্রে একটু কৃপণ আর কি। হয়তো এটা বিরল, তাই আমি এটা খুব কম ব্যবহার করি।
মেয়েদের ব্যাপার নিয়ে আমি জানি আপনি এখনো আমার উপর রেগে আছেন। সত্যি বলতে আসলে হ্যাঁ, তবে আমি চাই এটা শেষ হোক। একটা উদ্দেশ্য নিয়ে আমরা তার কাছে গিয়েছি। শোনো, মেয়েটির একটা বাবা আছে, ঠিক আছে, কিন্তু সে মৃত বলে ভান করছে। আমরা পুলিশ, গোয়েন্দা সবাই মিলে তার কাছে পৌঁছানোর জন্য একটা প্ল্যান বানিয়েছি। তুমি কিন্তু খুব বাজে গেম খেলছো মোস্তফা। তোমার এই চোখ দুটো আমি চিনি। ও আয়শা, সত্যি বলছি, আমার চোখ নষ্ট হয়ে যাক, সব শেষ হয়ে যাক। হোক, একবারের জন্য হলেও আমার সামনে হোক। আয়শা, তুমি আমার বানান ভুলগুলোও ঠিক করে দেবে? ঠিক আছে, করো। হামলা হয়েছে তোমাকে বলেছি, আর আমি তাকে আশ্রয় দিয়েছি। আশ্রয়। তোমাকে বিশ্বাস করতে বলছো? তোমার সাথে আমি বিট্রে করবো আয়শা? আল্লাহর দোহাই দিয়ে বলো, আমি তোমার সাথে বিট্রে করব? তোমার কাছ থেকে সবকিছুই আশা করা যায়। তোমার কি সত্যি তাই মনে হয়? মোস্তফা, আমাকে কনফিউজ করো না। ঠিক আছে, বিট্রে করনি, কোনোদিন চেষ্টাও করতে পারবে না তুমি। কিন্তু মোস্তফা, তোমার তো আবার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। ওকে দেখলেই আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলি। ঠিক আছে, আমি নিজেকে বলি যে ওকে, এ লোক তোমাকে ভালোবাসে, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। হ্যাঁ, তারপরে আমি তাকিয়ে দেখি ছবি থেকে এটা সম্পূর্ণ আলাদা। তার চোখ দুটো সব সময় ছলছল করছে। শুরু হয় নানান মোড়, নানান ধরনের মিথ্যা গল্প। আমিও বিশ্বাস করলাম, এরপর হাসতে শুরু করলাম। মোস্তফা, শোনো, এটা করো না। আমার দুনিয়াটা একমাত্র তুমি আছো বলেই ঘুরে দাঁড়ায় আয়শা। চুপ করো। চোখে পানি এনে কণ্ঠস্বর কেমন করে কাঁপাচ্ছে, থামো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে আয়শা। এই বিষয়টা সলভ না হওয়া অব্দি আমি এক পাও পিছু হটবো না। শোনো, তোমার বাসায় আসা, আমার ঘরে ঢোকা, দরজার সামনে কাদা নিষেধ। সে ঠিকই বলেছে, ঠিকই বলেছে। বাসায় এনেছো কেন? হোটেলে নিয়ে যাও, তোমার মাথাটা একটু খাটাও বোকা। আমার মনে হয় আমার আশাটা ঠিক হয়নি। না প্রিয়তমা, প্রিয়তমা কথাটা খুব মিস করেছি। এটা আসলে হৃদয়ের একটা অভ্যাস। আমি তোমাকে কনফিউজ করতে আসিনি। হয়তো তোমার জীবনে কেউ আছে, তাকে পছন্দ করো। আছে জুলফিকার? আছে, বলতে পারছি না। তার মানে তাকে বলনি? বুঝতে পেরেছি। যাই হোক, আমার মনে হয় এখন যাওয়া উচিত। ও জুলফিকার, এখন তুমি কি করবে ভাই?
আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় ঝামেলা থেকে দূরে থাকবেন। আমি সাবধান থাকব। আবার দেখা হবে। আবার দেখা হবে। নামিক আসলে এখন পর্যন্ত ফোন করেনি, একবার বলেওনি কোথায় গিয়েছে। বাধ্য হয়ে তাকে আমি ফোন করলাম, কিন্তু ধরেনি। সে নিশ্চয় অনেক লজ্জিত, হয়তো বা একটু ভয়ও পাচ্ছে। যাই হোক না কেন, সে তো আমার ইসার বাবা। সে যদি অনুতপ্ত হতো আর নিজেকে সংযত করত, অনেক ভালো হতো আমাদের। এমন কোনো সম্ভাবনা নেই। কেন? মানে সে তো আর আসবে না। আমার মনে হয় তার আশা ছেড়ে দেওয়া উচিত। হয়তো এটাই আমাদের জন্য ভালো হবে। এই মেয়ে যেন কখনোই তোমাকে আর ফোন না করে। এতে তোমার কি? তোমার কি? এতটা নির্লজ্জ তুমি কিভাবে হতে পারলে? সদরুদ্দিন, তুমি আমার সাথে প্রতারণা করছো, অ্যাটলিস্ট এটা প্রকাশ্যে করো না। একটু তো লজ্জা হওয়া উচিত, একটু। কিসের কথা বলছো? কিসের লজ্জা হওয়া উচিত আমার? তুমি যখন অন্য একজনের মাধ্যমে সন্তান ধারণ করেছিলে তখন লজ্জা কোথায় ছিল? প্রেমে পড়েছি বলে আমার লজ্জা হওয়া উচিত? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এক বিষয় এটা তুমি আমাকে বাধ্য করেছো, ভুলে যেও না। আমার ক্ষেত্রেও তাই। তাও এটা মোস্তফা না থাকলে আমি মরেই যেতাম। ওভাবে বলো না। আমার জন্য সে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। ভেবে দেখেছো কে করবে এরকম? আমাকে বলো, তার প্রতি তোমার কি কোনো ফিলিংস কাজ করছে? জানি না। আমি চাই সে সব সময় আমার সাথে থাকুক। তুমি চাইলে ফোন করতে পারি। করবে তুমি? এতে যদি তোমার মন ভালো হয়, কেন করব না? না, আয়শা এখনো আমার উপর বিরক্ত। হওয়ারই কথা, কে তার ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখতে চায়? অবশ্যই কেউ চায় না। আমার মনে হয় আমরা এই তুর্গুত লোকটার কাছে পৌঁছাতেই পারবো না। জানি না, আমরা কি এটা এখানেই ছেড়ে দেব? কখনোই না ফেরিহা, কখনোই না। শুনেছো, আমাদের আসল বাবা কে সেটা আমি খুঁজে বের করব। হ্যাঁ ফেরিহা, এখন ফোনটা রাখো, সেলিনের ম্যানেজার কল করেছে। হ্যাঁ। হ্যাঁ হ্যালো। মোস্তফা সাহেব, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোমাকেও। সেলিন এখনো খুব ভয় পাচ্ছে, আপনি কি আসতে পারবেন এখানে? হায় রে, ওখানে তো আমার লোকজন আছে। এখানে ভয় পাওয়ার তেমন কিছু নেই। আসলে ও অনেক ইনসিকিউর ফিল করছে, আপনি আসলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার? কোথায় ওরা? চলে গেছে। কোথায়? বাসায় মনে হয়। লজ্জাজনক হলো বিষয়টা। না বাবা না, লজ্জার বিষয় কেন হবে? দিনটা এখন ওদের দুজনের। এক মিনিট। কি হলো?
সাফার কি করছো? আহ! আল্লাহ, দরজা বন্ধ হয়েছে। হয়েছে। দেখতে ছোট মনে হলেও তুমি বেশ ভারী। আমার কোমর। ছাড়ো না, আমাকে নিচে নামিয়ে দাও। হ্যালো ম্যাডাম, কি খবর? ঠিক আছেন? ঠিক আছে। মিস নূরে কি চলে গেছে? চলে গেছে। আমরা একা এখানে। বুঝতে পারছি। আজ রাতে এখানে থাকবেন? থাকবো মানেটা বুঝিনি। একসাথে গান গাইবো। আরে বাহ, সেলেনকারা যে মোস্তফা সাহেবের উপর ক্রাশ খেয়েছে এটা একদম ক্লিয়ার। হ্যালো ফেরিহা, না বলে চলে আসলাম। তুমি কি ফ্রি? দিনটা খুব খারাপ গেছে, আমি বুঝতে পারছি, আর আমি জানিও। এটা কি মোস্তফার কণ্ঠ? না না মানে কি? আমার বয়ফ্রেন্ডের কণ্ঠ আমি চিনবো না? এটা তুমি বন্ধ করলে কেন? আয়শা, তুমি যা ভাবছো তা না। কি ভাবছি আমি বলো তো? তুমি আগে যেরকম ভেবেছিলে সেরকম কিছু না। ওপেন করো। আমরা মেয়েটির বাড়ির উপর নজর রাখছি, ক্যামেরা লাগিয়েছি, আর সবই সেট আপ করা। হাত সরাও, সরাও। দাও, ফোনটা দাও। বিষয়টা প্রফেশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে হ্যান্ডেল করা হচ্ছে, কোনো ভুল নেই। আপনি শেষ মুহূর্তে এসে আমার জীবন বাঁচিয়েছেন। এই সব কিছুই তো আমার ডিউটি। আমি চাই আপনি সারা জীবন এখানেই থাকুন, কখনোই যাবেন না। আয়শা, তুমি ওকে ভুল বুঝো না, ঠিক আছে? ওকে আসলে মেয়েটার কাছাকাছি থাকতে হচ্ছে, তাই এসব করছে। ফেরিহা, তুমি একটু চুপ থাকো। প্রথম দেখার পর থেকে আপনাকে আমি ভুলতে পারিনি। এটা নর্মাল। মানুষের উপর সবসময় আমার এই ধরনের ইফেক্ট পড়ে, আমিও বুঝি না, কিন্তু এটা নর্মাল। আপনাকে আমি দোষ দেব না। মোস্তফা, হ্যাঁ বলুন। আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গিয়েছি। আয়শা, প্লিজ বন্ধ করো, বিষয়টা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। ও একবারও থামতে বললো না? ঠিক আছে, এসো, শান্ত হও, এসো। ও কিছুই বললো না? কি করছেন আপনি? প্লিজ। আমাকে তুমি পছন্দ করো না? না, আপনি খুব ভালো মেয়ে, আমি অস্বীকার করতে পারবো না যে আপনি খুব ভালো মেয়ে। কিন্তু আমি আয়েশাকে ভালোবাসি। তার কাছে এমন কি আছে যে আমার নেই? আপনার মনটা আমি ভাঙতে চাই না। অলরেডি সেটা ভেঙে গিয়েছে।
আয়েশা সম্পর্কে বলো আমাকে। মাঝে মাঝে একটা লোক নিজেকে অসম্পূর্ণ ভাবে। তার জীবনের কোনো অর্থই নেই, সব শূন্য। জীবনের পথ ধরে জাস্ট চলতে থাকে। তারপর একজন আসে, তখন সবকিছুর অর্থ সে ফিরে পায়। তার পুনর্জন্ম হয়। পৃথিবীকে সে এমন চোখে দেখে যা সে আগে কখনো দেখেনি। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পায়। এটাই আমার আয়েশা। আমার ভালোবাসার সেই মানুষটা। তাহলে তোমার জীবনের অর্থ হচ্ছে সে। শুধুমাত্র আমার জীবন না, আমার মৃত্যুরও একটাই অর্থ। আমি যদি তার জায়গায় থাকতে পারতাম। আমি ওকে মেরেই ফেলবো, মেরে ফেলবো, ভেতরটা খালি করে দেব, এরপর এভাবে তুলো ভরে দেব, ওকে দেয়ালে ঝোলাবো, আর যখনই ওর সামনে দিয়ে যাবো ওর মুখে থুতু ফেলবো, তারপরও রাগ কমবে না আমার। আয়শা সত্যি বলছি, এটা দেখে যা মনে হচ্ছে আসলে তা না। চুপ করো, তুমি ওর সহযোগী। আমি কি করছি এই জঘন্য কারাইলদের সাথে? চলে যাও আমার লাইফ থেকে। হ্যাঁ, খুব ভালো। ফেরিহা বলো। ভাইয়া, তুমি এবার সত্যি মরেছো, তবে একটুর জন্য না, একেবারে। কেন মরবো ফেরিহা, বলো তো কি হয়েছে? কেন মরবো? আবার কি হলো? কি হয়েছে? আয়শা এসে সবকিছু দেখে ফেলেছে। কি বলছো তুমি? সে এসেছিল মানে কি? কেন এসেছিল? কি কাজ? আমি কিভাবে জানবো সে কখন এসেছে? কি দেখেছে সে? তোমাদের প্রাইভেট মোমেন্ট। বাজে বকো না ফেরিহা, এরকম কিছু হয়নি। কিসের প্রাইভেট মোমেন্ট? বাকিটা কি সে দেখেনি? তারপর তো আমি বন্ধ করে দিয়েছি। খুব ভালো করেছো। সেলিন, সেলিন, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমাকে যেতে হবে। আই এম সরি। ওকে ওকে, বাই। একদিন সব সুন্দর স্মৃতিগুলো আমি ভুলে যাব, তুমি জানো সেটা। আমি সবকিছু মনে রাখবো, সারা জীবনের জন্য। তুমি জানো আমি একদিন মারা যাব। ভালোবাসার মহাকালে মৃত্যু কোনো বিষয়, এটা উল্লেখ করার মতো কিছু না। মনে হচ্ছে একজনও ফোন করবে না। ভাই, ঠিক আছো? বন্ধুর সাথে বন্ধু এটা করতে পারে? এতক্ষণ পরে তুমি আমার কাছে আসলে। আমার সার্কিট পুড়ে গেছে।
অবশ্যই। আমি কি করব ভাই? ভাই, মোস্তফার বোনের সাথে তোমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে, আর এলিফেরও একটা বিরাট সমস্যা যাচ্ছে। কি করছো তোমরা? কিছু না বাবা, আমরা কথা বলছিলাম। আচ্ছা, বিষয়টা কি? কি হলো বলো আমাকে। বাবা, এলিফ ফিরে এসেছে। ভাইয়ের শর্ট সার্কিট হয়ে গেছে। তোমরা কি একে অপরকে ভালোবাসতে না? আসলে এখন মোস্তফার বোনের যেই কাছাকাছি গেছে সেই মুহূর্তে এলিফ হাজির হওয়াতে শর্ট সার্কিট হয়ে গেছে। ও ঠিকই বলেছে বাবা। আয়শা, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। আমি জানি তুমি রেগে আছো, এবার তুমি ঠিকই করেছো, আমি কিছুই বলবো না। তুমি জানো না পুরো বিষয়টা। দেখো, এবার কিন্তু আমি মজা করছি না, গাড়ি চালিয়ে দেবো। আমি খুব ভালো করেই জানি তুমি এমন কিছু করবে না। মোস্তফা, তুমি লাইন ক্রস করছো। আয়শা প্লিজ নিচে নেমে আসো, আমি তোমাকে সবকিছু ব্যাখ্যা করছি। এমন কিছু আছে যা তুমি জানো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমার রাস্তা থেকে সরে যাও। সরবো না, আমি সরবো না। তোমাকে যেতে হলে আমার উপর দিয়েই যেতে হবে। এসো, চালাও গাড়ি। অ্যাজ ইউর উইশ। মরো তুমি। একটা হৃদয় একজনকেই ভালোবাসে জুলফিকার। ঠিক বলেছেন বাবা। তাছাড়া আমরা তো আর সে ধরনের মানুষ নই যারা সহজেই প্রভাবিত হয়। সেরকম যদি হতে এই বাড়িতে তোমরা থাকতে পারতে না। বাবা, আপনার কাছ থেকে সম্মান আর ভালোবাসা দুটোই শিখেছি। মিথ্যা না এটা। আমাদেরকেও সেরকম হিসেবে বিবেচনা করা যেতে পারে। এখানে সেখানে ভিন্ন গেম খেলা আমাদেরকে শোভা পায় না। হ্যাঁ ঠিক, এটা অবশ্য ঠিক বলেছ, আমি এটা জানি বাবা। কিন্তু এবার পরিস্থিতি একটু জটিল। ফেরিয়ার ব্যাপারে তোমার অভিজ্ঞতাটা কি? আসলে ওদের যোগাযোগ ছিল। আরে ভাই আমার, দয়া করে কি তুমি 1 মিনিট চুপ থাকবে? আমাদের একটা সুসম্পর্ক হয়েছিল। হ্যাঁ, এইটুকুই আর কি। আমরা এর নাম বলতে পারিনি। এখন এলিফ এসে হাজির হয়েছে। হ্যাঁ, মানে সে এমন কিছু করছে যেটা ইঙ্গিত দেয় যে সে এখন আমাকে ভালোবাসে। একসময় তাকেও আমি ভালোবাসতাম। একজন মানুষ চাইলেও নিজের সাথে মিথ্যা বলতে পারে না। সত্যিটা তোমার হৃদয়ে আছে, অন্য কারো মধ্যে সেটা নেই, আমার মধ্যেও নেই। বুঝেছ? বুঝতে পেরেছি বাবা। হ্যাঁ, তোমাদেরকে শুভরাত্রি। ধিৎ,
একজনও ফোন করলো না। ভাই, যে গাড়ি আপনাকে ধাক্কা দিয়েছে তার নাম্বার আমরা পেয়েছি। আমরা এখনই পুলিশকে ফোন করছি। না না না, কাউকে ফোন করবেন না, কোনো দরকার নেই, আমি সামলে নেব। সে কি আপনাকে দেখেনি? সরাসরি আপনার দিকে ছুটে আসলো। আরে না না, আমি ইচ্ছাকৃতভাবেই আঘাত পেয়েছি। যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিনও আঘাত পেয়েছিলাম। আর এর জন্যই আমাদের ভালোবাসা প্রতিদিন বেড়েই চলেছে। দারুণ না? আরে মাথায় টোকা দিন, মাথা খুলবে। ভাই, মাথায়। ওটা আপনার গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, সে আমার ভালোবাসা। আমাকে সে কত ভালোবাসে জানেন? সেজন্য একটু জেলাস আর কি, আর সে কারণেই এটা হয়েছে। ও যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, যান 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 যান। তোমার শান্তির জন্য আমি সব ত্যাগ করতে পারি। সেমা, জলদি ওঠো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেমা, উঠে দেখো, আমি নাস্তা বানিয়েছি। কে আপনি? কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? কে আপনি? সেমা, শান্ত হও। আমি সেফের, তোমার হাজবেন্ড। দেখো, এটা আমাদের বিয়ের আংটি। দেখো, তোমারও আছে। দেখো আংটিটা। শান্ত হও, শান্ত হও। সাফার, কি হয়েছে? আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে চিনতে পারিনি। আই এম সো সরি। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হও। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ঠিক আছে, শান্ত হও, সব ঠিক আছে। আমি তোমার হাজবেন্ড, শুনেছো? আমি তোমার হাজবেন্ড। সব ঠিক হয়ে যাবে, আমরা সবকিছু কাটিয়ে উঠবো। আবারও? কি করছো? এটা তুমি কবে কিনেছো? অনেকদিন আগে। কেন বলো তো, কি হয়েছে? কিছু না, অনেক সুন্দর। বের হচ্ছ? না, গোসল করতে যাচ্ছি। আমার সাথে কি ভালোভাবে কথা বলাও যায় না?
সদরুদ্দিন নেকলেসটা দেখে ফেলেছে। আমার কাছে কি চান আপনি? পিছু ছাড়ুন আমার। আমি সেরা ডাক্তার খুঁজে বের করব। প্রয়োজনে আমরা বিদেশেও যাব। শুধু আমার হাতটা ধরে থেকো, বাকিটা সহজ হবে। তুমি কি তাই বলছো? তোমার আলজাইমার জাহান্নামে যাক। চলো আমরা যাই। কোথায়? চলো বাইরে ঘুরতে যাই, মাথাটা পরিষ্কার করি। তুমি তো বাচ্চাদের সাথে প্রশিক্ষণ নিচ্ছিলে। আমি তো এটা ভুলেই গিয়েছি। ওদের এখন আমাকে ছাড়াই প্রশিক্ষণ নিতে হবে। এটা সম্ভব না। ওরা সবাই তোমার জন্য ওয়েট করবে। তুমিও চলো। আমি তোমার জন্য বাড়িতেই ওয়েট করব। আমারও কিছু কাজ আছে, এর মধ্যে আমি সেগুলো সেরে ফেলবো। ঠিক আছে, এখন থেকে আমরা সব সময় একসাথে থাকবো। কিভাবে আঘাত করলো সে? উফ, সে আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। আমিও অবশ্য বাধা দেইনি তাকে। এরপর আমি একটা আলো দেখতে পেলাম। মরো তুমি। এরপর তাকিয়ে দেখে আমি বালুকে চুমু দিচ্ছি। যাই হোক, সেলিনের আরো অনেক ভিডিও আছে। যদি কাজ না হয় তাহলে আয়শাকে সেগুলো দেখিও। এদিকে সেলিনও তোমার উপর ক্রাশ খেয়েছে। বাহ, সেটাও জানতে পারলাম। তবে আমি একটা কথা বলি তোমাকে, আমার যে লুক, এর যদি অর্ধেক, জাস্ট অর্ধেক ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে ইনভেস্ট করতাম, তাহলে আমি এখন কোটিপতি হয়ে যেতাম। তুমি পাগল হয়ে গেছো ভাইয়া। কার্ডটাও তো পাওনি। না, সেটা পাইনি। উফ, এখন আমাকে যা করতে হবে, আয়শার পেছন পেছন দৌড়াতে থাকো, তারপর সেলিনের মন জয় করো, এরপর সিনানকে ফিরিয়ে আনতে যুদ্ধ করো। বুঝতে পারছো? এখানে তোমার কি এজেন্ডা আছে ভাইয়া? না, থাক, রাখো রাখো। একদিন টিভিতে আমি দেখলাম যে জুলফিকারের এক্স গার্লফ্রেন্ড তার হাজবেন্ডের কাছ থেকে আলাদা হয়ে গেছে। তুমি কি জানো সেটা? হ্যাঁ জানি। ও আচ্ছা। তোমাদের মধ্যে কখনো কোনো কিছু ঘটেনি, তাই না? না। আচ্ছা। তোমার জন্য সে পারফেক্ট না। এই বিষয়টা তুমি ঠিক করে দেবে। আমার সাথে ভালোভাবে কথা বলো। আমি তোমার বড় ভাই, প্রয়োজনে আমি ডিসিশন নেব।